যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই দর্শক, সেটি হচ্ছে যে গত কয়েকদিন ধরে আমরা দেখছি রাজনীতির ময়দানে, বিশেষ করে নতুন সরকার গঠনের পর থেকে সংসদ অধিবেশন বসার আগ পর্যন্ত যে বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে দেশের রাজনীতিতে, সেটি হচ্ছে যে একটি জুলাই সনদ যেটি বাস্তবায়ন আদেশ জারি করা হয়েছিল, যার ভিত্তিতে গণভোট হয়েছিল, এবং সেই গণভোটের পরে গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, বিএনপি 2/3 আসনে সংসদে জয়ী হয়েছে, কিন্তু অন্যান্য বিরোধী দল থেকে সেই নির্বাচনে বিরোধী দল থেকে একই সঙ্গে সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ নিলেও বিএনপি যাদের 2/3 আসনে যারা বিজয়ী হয়েছে তারা শুধুমাত্র সংসদ সদস্যের শপথ নিয়েছে, এবং দলটি বলেছে যে তারা এই শপথটি আসলে সংবিধান সংস্কার পরিষদের যে শপথটি সেটি সংবিধানে না থাকায় আপাতত তারা সেটি নেবেন না, এবং পরবর্তীতে সংসদ সদস্যের শপথ নিয়ে তারপর আইনি ভিত্তি রচনা করে তারপর তারা সেটি শপথ নিবে। এরকম একটি বাস্তবতায় বিএনপি কতটুকু জুলাই সনদ বাস্তবায়ন করবে, বা কোন কোন জায়গা করবে, 31 দফা বাস্তবায়ন করবে নাকি জুলাই সনদ বাস্তবায়ন করবে ইত্যাদি বিষয় নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। বিরোধী দল জামাত ইসলামী এবং এনসিপির পক্ষ থেকে এটি নিয়ে কথা হয়েছে। এরকম একটি প্রেক্ষাপটে আজকে আমরা আলোচনার বিষয় দিয়েছি জুলাই সনদের ভবিষ্যৎ কি, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে এটি নিয়ে যে একটি রিট হয়েছিল সেই রিটকারী আইনজীবী সৈয়দ মামুন মাহবুব তিনি আসবেন, এবং সেই সঙ্গে ডক্টর আসাদুজ্জামান রিপন বিএনপির ভাইস চেয়ারম্যান তিনিও আমাদের সঙ্গে যুক্ত হবে। যেহেতু আমাদের মাঝে শিশির মনির আছেন, তিনি এই রিটটির বিরোধিতাকারী আইনজীবী, আপনার কাছে একটু জানতে চাই অনেকগুলো কথাই। শুরুতে একটু জানতে চাই, আপনি গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এটির বিরোধিতা করার একটি পর্যায়ে এটিও বলেছিলেন যে প্যান্ডোরার বক্স খোলার কথা বলেছেন। আসলে আমরা একটু জানতে চাই সেই প্যান্ডোরার বক্স খোলার সাথে আপনি কেন তুলনা করেছেন, বা এই বাক্সে আসলে কি আছে যেটি খুললে আসলে কি আমরা জানতে পারবো, বা কেন বলেছেন? আচ্ছা, এই দেশের থেকে যে সরকারের বিদায় হয়েছে তার নিয়ম মাফিক বিদায় হয় নাই, এক্সট্রা অর্ডিনারি মেথডে সরকার গেছে। বিএনপির জন্ম প্রক্রিয়া কিন্তু এক্সট্রা অর্ডিনারি। বিএনপি কিন্তু কোনো জনগণের মধ্য থেকে ডেভেলপ করা রাজনৈতিক দল না, এটা ডেভেলপ করেছে ক্ষমতার ছত্রছায়ায়। এবং তার যিনি প্রধান ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি একটা মিলিটারি ব্যাকগ্রাউন্ড থেকে এসে একটা ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টির জন্ম নিয়েছেন। অস্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু এসে একটা লম্বা সময় ধরে চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করেছেন। অনেক অসাংবিধানিক কাজ করতে হয়েছে, সংবিধানকে স্থগিত করতে হয়েছে, মার্শাল লকে প্রাধান্য দিতে হয়েছে। তারপরে 5ম সংশোধনী নামে একটা সংশোধনী পাশ করেছেন, দিয়ে বলেছেন এত সালের এত দিন থেকে এত সালের এত দিন পর্যন্ত যা কিছু করা হয়েছে তা নিয়ে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। আওয়ামী লীগ বাতিলও করেছেন। কিন্তু একটা সময় পরে, দীর্ঘদিন পরে 5ম সংশোধনী বাংলাদেশের সুপ্রিম কোর্ট অসাংবিধানিক ঘোষণা করে দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বলেছেন ইউজারপার, ইংরেজিতে ইউজারপার, বাংলায় যাকে বলে অবৈধ ক্ষমতা দখলদারি। এইবার যে বিএনপি ক্ষমতায় আসলো, এটাও তো একটা অস্বাভাবিক প্রক্রিয়া আসলো। অস্বাভাবিকতাটা কি? অস্বাভাবিকতাটা হলো নির্বাচনের টাইমটাই অস্বাভাবিক। নির্বাচন তো হওয়ার কথা না, 26 সালের 12 ফেব্রুয়ারিতে কি ইলেকশন করবে? অস্বাভাবিক টাইমে নির্বাচন, একটা অস্বাভাবিক সরকারের অধীনে নির্বাচন, একটা বিপ্লবের পরে গঠিত সরকারের অধীনে নির্বাচন, সংবিধানের বহু কিছু অ্যাব্রোগেট হয়ে গেছে, তারপরে সরকার গঠন, জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ হিসেবে বিচার হচ্ছে, সংস্কার হচ্ছে, নির্বাচন হচ্ছে। এখন দেখেন কি আশ্চর্য ব্যাপার, বিএনপি এসে এখন নিয়মের কথা বলছে। তাহলে তাদের প্যান্ডোরার বক্সটা ওপেন হয়েছিল 5ম সংশোধনী করার পরে। বক্সটা যখন ওপেন হওয়ার পরে 15th অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন পাস হয়। আপনি কনস্টিটিউশন দেখবেন A to Z শুধু পরিবর্তন আর পরিবর্তন আর পরিবর্তন। তাহলে এইবার আদালতে কি নিচ্ছেন? তারাই নিচ্ছেন আদালতে, তাদের ইন্ধনে যাচ্ছে আদালতে, সরকারের ইন্ধনে আদালতে যাচ্ছে। সরকার স্পষ্টভাবে বিএনপি দলীয় কিছু লোকদেরকে মাধ্যমে এই কাজ করাচ্ছেন, সরকারের একটা অংশ এটার সঙ্গে ডাইরেক্টলি জড়িত। কেন নিচ্ছেন এটা? কি বেনিফিট পাবেন এখানে? যে কয়টা রুল ইস্যু হয়েছে তার মধ্যে একটা হলো জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেন অবৈধ হবে না? অবৈধ হইলে বিএনপির লাভ কি? কি লাভ পাবে তারা? দেখি না তো, আমি তো কোনো লাভ দেখি না। কে অ্যাডভাইস করছে তাদের এটাকে কোর্টে নিয়ে যাওয়ার জন্য? সেকেন্ড প্রশ্ন, গণভোটের প্রশ্নটাকে তারা প্রশ্নবিদ্ধ করেছেন।
বলেছেন যে গণভোটের সেকশন 3 অফ দি গণভোট অধ্যাদেশ এটা কেন অসাংবিধানিক হবে না। গণভোট ধরেন অসাংবিধানিক হয়ে গেল, ফর এক্সাম্পল জি এমিকাস কিউরি ডাকলো, কয়েকদিন ধরে আলাপ আলোচনা হলো, অবশ্যই ডিক্লেয়ার্ড গণভোট অসাংবিধানিক, বিএনপি কি পাবে? সরকার কি পাবে? জুলাই অভ্যুত্থানকারীরা কি পাবে? এটা তো সুস্পষ্ট, বিএনপি জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তি, অবশ্যই আরো যারা এর সঙ্গে আছেন তারা সকলেই পক্ষের শক্তি। হা ভোটের ক্যাম্পেইন করেছেন তারা, অবশ্যই প্রকাশ্যে হা ভোটের ক্যাম্পেইন করেছেন। এটাকে আবার আদালতে নিয়ে যাচ্ছেন, যে আদালতে নিয়ে রুল জারি করাচ্ছেন মেকানিজম করে। মেকানিজম করেছেন তো স্পষ্ট, আমি দেখেছি, আই ওয়াজ দ্য উইটনেস। মেকানিজম করেছেন, চুরে কর চুরি কর, গৃহস্থের কর সজাগ থাক, মাঝখানে বলে আমার রুল দরকার। রুল নিয়েছেন, আবার 30টা বিষয় একমত হলো, 8 মাস আলোচনা করলাম, জি। বিএনপি সেখানে লিডিং পলিটিক্যাল পার্টি, আমরা পার্টিসিপেট করলাম, 32টা রাজনৈতিক পার্টিসিপেট করলো, এইটার উপর আরেকটা রুল নিয়েছে। যেগুলো দ্বিমত পোষণ করেছে এটা না, যেগুলো একমত হয়েছে। আচ্ছা, একটু আপনাকে পজ দিয়ে একটু পরিচয় করে দিই। আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। জি আমি এটা বলছি, এই বক্স যদি ওপেন হয়, কি বক্স ওপেন হচ্ছে? জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বাতিল, একটা ওপেন হলো। গণভোট অধ্যাদেশের সেকশন 3 বাতিল, গণভোট গেল। তারপরে শিডিউল অব দি জুলাই গণভোট অধ্যাদেশ 30টা কনসেনসাসের বিষয় গেল। উচ্চকক্ষ নিম্নকক্ষের প্রস্তাবদাতা তো তারাই, 31 দফায় তো উচ্চকক্ষ নিম্নকক্ষ আছে, এটাই তো কনসেনসাসের অংশ। তো এইটার উপর রুল চাইছে যে এই যে পিআর এর ব্যাপারটা নিয়ে একদিকে জটিলতা না, আছে। এটা পিয়ার না তো। 30-এর মধ্যে যেখানে একমত হয়েছে সেখানে তো পিয়ার নাই। সেখানে আছে বাংলাদেশে একটা বাই ক্যামেরাল পার্লামেন্ট হবে, উচ্চকক্ষ হবে, নিম্নকক্ষ হবে, এতটুকুর ভিতরে সকলে একমত। উচ্চকক্ষ কিভাবে গঠিত হবে এই ব্যাপারে দ্বিমত আছে, Note of dissent ডিসেন্ট আছে। কিন্তু যেখানে নোট অফ ডিসেন্ট নাই, সেটার বিরুদ্ধে যে রুল নিয়ে আসছে, এই জন্য আমার কাছে মাঝে মাঝে মনে হয় বিএনপি ইজ বিগ পলিটিক্যাল পার্টি, ইটস বিগ পলিটিক্যাল পার্টি, বাট রাডারলেস সামটাইমস। আচ্ছা, শিশির ভাই আপনাকে একটা আমি প্রশ্ন, আমি বাংলা ইংরেজিতে আমার সিনিয়র বলতেন, ডু নট প্লে উইথ এভরিথিং, দেয়ার আর সাম মিসাইল উইচ আর আনগাইডেড মিসাইল। আমার ওই দিন আদালতে বিএনপির লোকদের কর্মকাণ্ড দেখে মনে হয়েছে দে আর অ্যাক্টিং এজ অ্যান আনগাইডেড মিসাইল। তারা জানেন না এটা কোথায় গিয়ে শেষ হবে। আচ্ছা এরকম মিসাইল নিয়ে খেলা করছেন, মারছেনও, কিন্তু ডেস্টিনেশন জানেন না। আচ্ছা, আপনাকে দুইটা প্রশ্ন আমি রেখে যাই, পরে আপনার কাছ থেকে একটু উত্তর নেব। সেটা হচ্ছে যে 30টি বিষয়ের ক্ষেত্রে একমত বিএনপি, মানে 30টি বিষয়ে যে রাজনৈতিক দলগুলো এক হয়েছে সেটিও গণভোটে লেখা আছে, কিন্তু গণভোটে এখানে বিএনপি এই বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে। অর্থাৎ উচ্চকক্ষে বিএনপি মনে করে যে নিম্নকক্ষের সংসদ সদস্যর হারে উচ্চকক্ষ হবে, যেখানেও জুলাই সনদ বাস্তবায়ন আদেশে কথা ছিল যে উচ্চকক্ষ গঠিত হবে নিম্নকক্ষের ভোটের আনুপাতিক হারে। শিশির ভাই, আমার প্রশ্নটা হচ্ছে, এই জায়গায় তো বিএনপির নোট অফ ডিসেন্ট দেওয়া আছে, কিন্তু গণভোটে খতে আবার বলা আছে যে মানে উচ্চকক্ষ গঠিত হবে নিম্নকক্ষের ভোটের আনুপাতিক হারে। তাহলে গণভোটে যেখানে এটা স্পষ্ট করা আছে, আবার গতে বলা আছে যে 30টি বিষয় একমত হয়েছে সেগুলো করতে বাধ্য। এরকম একটি সাংঘর্ষিক জায়গায় আসলে কি করণীয়? এবং আরেকটি বিষয়, আমি এটার পরে আপনাকে সেই প্রশ্নটাও করব, যে আপনি যে বললেন যে বিএনপির এটা করলে লাভ কি, এমনও তো হতে পারে আইনি কোনো জটিলতা যেন না থাকে, বিএনপি সে কারণে এটা করছে, সেই প্রশ্ন থাকতে পারে কিনা সেটা নিয়ে জানবো। জানে বলে মনে হয় না। রিপন ভাই, আপনার কাছে অনেকগুলো প্রশ্ন, এই প্রশ্নগুলো শিশির মনিরের বক্তব্য থেকে এসছে। আমি ওনার কাছে জানতে চেয়েছিলাম যে আপনি বলেছেন যে প্যান্ডোরার বক্স খোলার কথা, সেটি আসলে কি? উনি বলেছেন যদি এভাবে যদি সংবিধানের বিষয়গুলো ধরা হয়, তাহলে বিএনপি কোনো একেবারে গতানুগতিক রাজনৈতিক দল থেকে আসেনি, বরং ক্ষমতা থেকে রাজনৈতিক দল গঠন হয়েছে, এবং জিয়াউর রহমানের যে শাসনামল ছিল সেটাকে বৈধতা দেওয়ার জন্য, আপনার লেজিটিমেসি যে ক্রাইসিস সেটা দূর করার জন্য হানা ভোটের মাধ্যমে, গণভোটের মধ্যে দিয়ে বিএনপি আসছে, পঞ্চম সংশোধনীর কথা বলেছে। আসলে আপনি তার এই বক্তব্যকে কীভাবে মূল্যায়ন করবেন? তারপরে আমি আপনার প্রশ্ন জানতে চাই যে আমাদের আজকের বিষয় যেটি, যে জুলাই সনদের ভবিষ্যৎ কি, 31 দফা এবং জুলাই সনদ যদি সাংঘর্ষিক হয় সেক্ষেত্রে বিএনপি কী করবে? ধন্যবাদ আপনাকে। আমি আসলে জনাব শিশির মনিরের পুরো বক্তব্যটা আমি শুনিনি। আমি আপনার উত্থাপিত বিষয় থেকে আমি বুঝতে পারলাম যে উনি এই বিষয়ে কথা বলেছেন। নাম্বার ওয়ান, আমি আমার দুটো বিষয় অজ্ঞতা আছে। একটা হচ্ছে যে আমি যখন এই জুলাই সনদের বিষয়বস্তু, কন্টেন্টস, এগুলো নিয়ে যে আলোচনা হচ্ছিল, সে আলোচনার মধ্যে আমি কোনো অংশীজন ছিলাম না ব্যক্তিগতভাবে। অতএব খুব থরলি এটা ইয়ে করা, পর্যবেক্ষণ করা, এটা প্রোজ অ্যান্ড কনস
বোঝার জানার সুযোগ আমার অলমোস্ট ছিল না। আপনার মতোই পত্রপত্রিকা পড়ে শুনে এইভাবেই মতামত জেনে যতটুকু বোঝার চেষ্টা করেছি। সেই জায়গা থেকে যদি প্রশ্নটা হয় যে না, অবৈধ হলে লাভ কি জুলাই সনদ? দ্বিতীয়ত হচ্ছে আমি তার মতো মানে আইন পেশার লোক নই। জি আমি যা বলবো সেটা নেহাত আমার মানে কমন সেন্সের মধ্যে দিয়ে। আমি অনেক আইনের মুরব্বীজনদের কাছে শুনেছি ল ইজ নাথিং বাট এ কমন সেন্স, শুনেছি তাদের কাছে, আমি জানি না, যদিও আমি আইন পড়েছি কিন্তু মানে কখনো আমি আইন নট এ প্র্যাকটিসিং লয়ার, প্র্যাকটিস করা হয়নি হোয়াট এভার। তো যেটা বলতে চাই সেটা হচ্ছে যে বিষয়টা যদি মানে আপনার এবং মানে মানে ওনার বরাদ্দে আপনি যেভাবে উত্থাপন করেছেন তাতে মনে হলো, বা আমি শেষ মুহূর্তে যখন ওনার আলোচনায় যখন এখানে অংশ নিলাম তাতে করে মনে হলো যে এখানে বিষয়টা যে আদালতে গড়িয়েছে, জি জি এই আদালতের গড়ানোর প্রক্রিয়ার মধ্যে বিএনপির একটা অংশগ্রহণ বা বিএনপির একটা ভূমিকা ছিল, এটাই বুঝাতে চেয়েছেন। জি আচ্ছা, তো বিএনপি এটা হ্যাঁ এখন মানে আদালতে যেহেতু বিষয়টা উত্থাপিত হয়েছে তো স্বাভাবিকভাবেই এখানে মানে সরকারের একজন, এখন কি অ্যাটর্নি জেনারেল মানে ফুল ফ্লেজড নিয়োগ হয়েছে না, ফুল প্রেজেন্ট মানে but আগের কেউ- জন্যই ভারপ্রাপ্ত আছে। মানে তিনি তো ওখানে ছিলেন জি, বোধহয়। তিনি ছিলেন। হ্যাঁ, আচ্ছা। তো মানে সরকারের যিনি ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল অর্থাৎ অ্যাটর্নি জেনারেল অফিসের যিনি এখন বর্তমানে প্রধান হিসেবে আছেন বা দায়িত্ব পালন করছেন, তিনি হয়তো সরকারকে রিপ্রেজেন্ট করেছেন। এইটার মধ্যে বিএনপি আমি ব্যক্তিগতভাবে বুঝতে চাই না, ভাবতে চাই না, মানতেও চাই না। তাকে আমি ধন্যবাদ দেব, তিনি যে বিএনপি যে জুলাই আন্দোলনের যে একজন বড় অংশীজন সেটা তিনি বলেছেন। হ্যাঁ উনি বলেছেন। আচ্ছা, তো সেজন্য তাকে ধন্যবাদ দিতে চাই। আমার কথা হচ্ছে যারা জুলাই আন্দোলনের একজন অংশীজন, যারা একটা ফ্যাসিজমকে পতন ঘটানোর জন্য যারা অনেক বড় ভূমিকা পালন করছে, অনেক মানে ত্যাগ করতেছে যে দলটি এবং যেই দলের নেতা কর্মীদেরও, আজকে আমি আপনার সামনে বসে কথা বলছি, আমার বিরুদ্ধে তো প্রায় 36টি মামলা ছিল এবং যদি আর 4 থেকে 6 মাস যদি শেখ হাসিনা কন্টিনিউ করতেন তাহলে তো আমার কমপক্ষে 36 বছর জেল হতো, যে সমস্ত ভয়াবহ ধারায় মামলা ছিল। আমি তো সেক্ষেত্রে একটা গেট রিড অফ হয়েছি, আমি তো সেখানে মুক্ত হয়েছি। আমি রাতে বাসায় ঘুমাই, সকালবেলার যানজট ঠেলে কোর্টে যেতে হয় না, টাইম মেনটেন করার জন্য আমার তো একটু বয়স হয়েছে। এই অবস্থায় আমি মানে ওই যে কি বলে উবারের পেছনে মোটরসাইকেলে করে যেতাম, কারণ এক নতুন পুরনো ঢাকায় গাড়ি ঘোড়া নিয়ে একটা জ্যাম হয়, এগুলো এড়ানোর জন্য আবার টাইমলি হাজির হলে আবার জামিন কেটে দিতে পারে, নানান ধরনের ফ্যাসাদ ছিল। এই জিনিসগুলো থেকে ব্যক্তিগতভাবে আমি, আমার পরিবার, আমার সন্তান তারা মুক্ত হয়েছে। আপনি টকশোতেও আক্রমণের শিকার হয়েছেন। হ্যাঁ, বহুবার। আমার সাথে একবার ডোনাল্ড নুকে নিয়ে আপনার মনে আছে নিশ্চয়ই? অনেক। আচ্ছা, তো মানে আক্রমণ, বুলিং, হোয়াট নট হয়েছে তো। আচ্ছা, তো এখন এবং যা বলেছি সেটা তো হয়েছে। অন্যরা অনেকেই প্রকাশ্যে বলেছেন যে শেখ হাসিনার এইভাবে পতন ঘটবে তারা জানতেন না, এবং একেবারে ফ্রন্ট রানারও পর্যন্ত পাবলিকলি কথা বলেছেন। কিন্তু আমি বলেছি সরকারের পতন অনিবার্য, সরকার অনিবার্যভাবেই কলাপস করার দিকে যাচ্ছে, মানে হাসিনা গভর্নমেন্টের কথা বলতাম। আমি হবিগঞ্জে, আপনি কি হবিগঞ্জের নাম? সুনামগঞ্জ, আপনার পাশের জেলা। হবিগঞ্জে আমি 2024 সালের 30শে মেতে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে প্রোগ্রাম আমি খুব ক্যাটেগরিক্যালি বলেছিলাম যে অনিবার্যভাবে সরকার কলাপস করবে, কলাপস করার দিকে এগুচ্ছে। এবং আমার স্ট্রং পজিশন ছিল, আমার পার্টির নেতাদেরকে আমি কমিউনিকেট করার চেষ্টা করেছি, সেটা হচ্ছে নো ওয়ে, এই যাত্রায় সরকার আর টিকছে না। 1 তারিখে তো আমি একেবারেই মানে নিশ্চিত হয়ে গেলাম, মানে 1 আগস্ট। আমি বললাম যে তার এখন জাস্ট উই ক্যান কাউন্ট দ্য টাইম, নট ডেইজ, উই ক্যান কাউন্ট দ্য টাইমস, এখন শুধু সময়ের প্রহর গণার সময়টা বাকি। আমি বলেছি, দ্যাট ওয়াজ মাই অপিনিয়ন, দ্যাট ওয়াজ মাই অবজারভেশন। আমি এটাও বলেছি যে আমি কোনো জ্যোতিষ না, আমি কোনো স্পিরিচুয়াল লিডারও না, আমি একজন রাজনৈতিক কর্মী। 2 2 4 থেকে 1 মাইনাস হলে 3 হয়, ওর সাথে আরো 7 যোগ করলে 10, এটা অঙ্ক, পলিটিক্স নাথিং বাট এ ম্যাথমেটিক্স নাকি। আমি দীর্ঘদিন এই জায়গাতে যেহেতু আমার মানে পর্যবেক্ষণ থাকে, আমার অংশগ্রহণ থাকে, আমি বুঝতে পেরেছি। আমার কথা হচ্ছে এইটার মধ্যে এই যে পতনটা হলো, সেখানে তো আমার কথা বলার মধ্যে দিয়ে রাজপথ থেকে শুরু করে আন্দোলনের মানে অংশগ্রহণ করে
বা মামলার ভুক্তভোগী, নানাভাবে তো এটার মধ্যে আমিও তো একজন ব্যক্তিগতভাবে অংশীজন। আমি তো এটা সফলতা চাই। আমি তো চাই যে পুরনো ধ্যান ধারণার পচা রাজনীতি, গন্ধযুক্ত রাজনীতিটা যাতে ফেরত না আসে। আমরা একটা ভালো নির্বাচন হবে, জনগণ ভোট দিতে পারবে, জনগণের সরকার হবে, এবং সেই সরকারকে প্রশ্ন করা যাবে, সরকার প্রশ্নের উত্তর দিতে পারবে, একটা ডেমোক্রেটিক পলিটি থাকবে, একটা ট্রান্সপারেন্সি থাকবে সরকার পরিচালনার মধ্য দিয়ে, তাই না? তো এই জিনিসগুলো তো থাকবে। আইন প্রক্রিয়ায় মানুষের এখন বর্তমান ব্যবস্থায় মানুষের অংশগ্রহণ নাই। আমি বহুবার টকশোতে, আপনার টকশোতে বলেছেন যে আমি খুব ভীষণভাবে চিন্তা করি ভোটাররাও কিভাবে আইন প্রক্রিয়া অংশ নিতে পারে, মানে আইন প্রণয়নের ক্ষেত্রে নিজেরা করবেন না, বা তাদের প্রস্তাবটা যেতে পারে। পৃথিবীর বহু গণতান্ত্রিক দেশে এই ধরনের প্রস্তাব হয়, যায়, তারা পিটিশন করে, পিটিশনের মধ্য দিয়ে যেতে পারে। এখন কথা হচ্ছে, আমি মানতে চাই না যে মানে 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 অ্যাজ পার হিজ কমপ্লেইন অথবা তার অবজারভেশন যে বিএনপিটা করতে চাচ্ছে। রিপন ভাই, আপনার বক্তব্য কিন্তু অনেকটাই স্পষ্ট এবং অনেক ইতিবাচকই বলা যায় জুলাই সনদ। আমি যতটুকু আপনার কথা শুনলাম, কিন্তু তারপরে একটা প্রশ্ন আপনার কাছে রেখে যাই, যে প্রশ্নটি শিশির মনিরও রেখেছে, সেটি হচ্ছে এই সংবিধান সংস্কার পরিষদ যদি অবৈধ হয়, আমি বলতে চাচ্ছি বিএনপির এই যে আদালতে যাওয়ার পেছনে আমি বুঝতে চাই, মানতে চাই, বিশ্বাস করতে চাই, কারণ আমি আমাদের কাছে রিটকারী আইনজীবী ইতিমধ্যে আমাদের মাঝে চলে এসেছে। আমরা বিরতির পর তাকেও সংযুক্ত করবো এবং তারপর আমরা আসলে কেন এটি রিট হয়েছে, এটির আসলে লাভ ক্ষতি কি সেটি জানার চেষ্টা করব। দর্শক